এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মা তোমরা থাকো, আমার বাজারে কাজ আছে, আমি যাই। তাই নানি বলল, ওসব কাজ পরে হবে, আগে এখানে বসো। সেও এখন চুপ করে বসে ঘামতে শুরু করলো। ইমরানের নানি একটু ভাব নিয়ে বলল, তা আমি একটু হেঁটে দেখাও তো। রিনি তার কথা শুনে তার দিকে চোখ তুলে তাকালো। তারপর রুহির দিকে তাকাতেই সে চোখ দিয়ে ইশারা করে হাঁটতে বলল। রিনিও বাধ্য মেয়ের মতো হাঁটলো। তারপর আবার বলল, চুলগুলো দেখাও তো। রিনি আবারও অবাক হয়ে তার দিকে তাকালো। কি হলো, যা বলছি করো। রুহি রিনি চুলগুলোকে বের করে দেখালো। রুহি অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছে। তারপর আবার বলল, কোরআন পড়তে জানো? হ্যাঁ। নামাজ জানো? হ্যাঁ। ভালো তো। তখন রিনি মনে মনে রাগ নিয়ে বলল, এবার একটু নেচে দেখাই। রুহি কিভাবে যেন রিনির মনের কথা বুঝতে পারল। সে তাড়াতাড়ি করে রিনির মুখ চেপে ধরল। যেহেতু বড়রা কথায় ব্যস্ত, তাই ইমরান বাদে কেউ দেখেনি। তোকে আমি মেরে ফেলবো বান্দর মহিলা। প্লিজ ইয়ার, কোনো সিন ক্রিয়েট করিস না। ইমরান ভাই তোকে ভালোবাসে, তাই তো তোকে তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে এসেছে। তুই জানিস আমি বিয়ে পছন্দ করি না। আমি অবিবাহিত থাকার প্রতিজ্ঞা করেছি। ছেলে মানুষের ওপর প্রবল ঘৃণা। সব পুরুষ এক হয় না। আর তখন ইমরানের মায়ের কথা শোনা গেল। ভাবি, আমরা কারো কাছে ঋণী হয়ে থাকতে চাই না, তাই রিনিকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব। রিনির মা কি বলবে বুঝতে পারছে না। তিনি এটুকু বুঝলেন, তার আর রুহির কথা ইমরানের মা শুনেছে। ইমরানের মা তার মনের কথা বুঝল। একটু হেসে বলল, আপনাদের বাড়িতে আসতে ছিলাম কিছু কাজের জন্য। তখন আমি আপনাদের কথাগুলো শুনতে পাই। ইমরান যে রিনিকে পছন্দ করে তা জানি। শুধু পছন্দ না, অসম্ভব রকমের ভালোবাসে। তাই আমি সুযোগ থাকতে এটা মিস করতে চাইনি। ইমরানের বাবার কাছে জিজ্ঞেস করে একেবারে চলে এসেছি, সেও কোনো দ্বিমত করেনি। এখন আপনারা যদি ওদের 4 হাত এক করতে চান তাহলে আমাদের কোনো আপত্তি নেই। রিনির মা কি বলবে বুঝতে পারছে না। সে শুধু তাদের দিকে তাকাচ্ছে আর রিনির দিকে তাকাচ্ছে। তখন রিনি বলে ওঠে, আমার ইমরান ভাইকে কিছু কথা জিজ্ঞেস করার আছে। ইমরানও তাতে রাজি হয়ে যায়। রিনি প্রথমেই জিজ্ঞেস করে, কতদিনের জন্য বিয়ে করবেন? তার এ কথায় উপস্থিত সবাই ভড়কালেও ইমরান ভড়কায় না, কারণ সে জানে রিনির পুরুষের ওপর অনেক ঘৃণা। তাই সে সাহসে বলে, জান্নাতে একসাথে থাকি বোধহয়। রিনি একটু অবাক হয়, কিন্তু মুখে প্রকাশ করে না। আবার বলে, বিয়ের পর আমার ব্যক্তি স্বাধীনতা চাই। আমি আমার পরিবারের জন্য উপার্জন করতে চাই। আপনি তো জানেন আমার বাবা নেই, তাই সব দায়িত্ব আমার। আপনি কি আমাকে পূর্ণ সাপোর্ট দিবেন, নাকি সংসারের জাতাকলে পিষে রাখবেন? তখন রিনির মা বলল, এসব কি বলছিস তুই? থাপ্পড় খাবি কিন্তু। ইমরানের মা তাকে থামিয়ে দিলেন। ইমরান আবার বলতে লাগলো, আমি নারীদের সম্মান করি। আমি মনে করি মেয়েদের ফিনান্স ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত। তাই আমার বা আমার পরিবার থেকে তোমার প্রতি কোনো চাপ থাকবে না। রিনি এবার নত মুখে বলল, তাহলে আমি এই সম্পর্কে রাজি। তার কথা শুনে সকলের মুখে হাসি ফুটে উঠল। রুহিও তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালো। এতক্ষণে যে রিনি এত রাগ দেখাচ্ছিল, এখন তার মুখে লাজুক হাসি দেখে ইমরানের মুখ ঘুরিয়ে একটু হাসলো। তারা দুজনের কেউ চাচ্ছে বেশি টাকা খরচ করে বড় করে অনুষ্ঠান করতে। তাদের পরিবারও তা মেনে নিল। সামনে 2 সপ্তাহ পর তাদের বিয়ের দিন ঠিক করা হলো। রুহি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখতে লাগলো। মনে মনে ভাবলো, আল্লাহ, আমার জন্ম এমন একটা সাধারণ পরিবারে হলে কি কোনো সমস্যা হতো? কোনো সাধারণ ঘরের বউ হয়ে থাকতাম, কোনো ঝামেলা থাকতো না, শুধু ভালোবাসা সুখে ভরা থাকতো। কিন্তু আমার সাথে এমন কেন করলে? সময় গড়িয়ে যাবে মেয়র সাহেব, আপনিও সামনে এগিয়ে যাবেন, কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না। আই লাভ ইউ মেয়র সাহেব। তারপর পেটের উপর হাত দিয়ে বলল, আই লাভ ইউ বেবি, মাম্মাস লাভস ইউ সো মাচ। সাথে সাথে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কেউ দেখার আগে তা মুছে ফেলল।
রিনির মা ব্যাংকে টাকা তুলতে গেছে, সাথে রিনিও গেছে। মেয়ের বিয়ে ঘরটা একটু নতুন করে সাজাতে চায়। শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি থেকে পাওয়া টাকা ছাড়া নিজের কাছে কিছু জমানো টাকা আছে। মেয়ের জন্য গহনা সব আগেই গড়িয়ে রেখেছে, তাই আর তেমন কষ্ট করতে হয়নি। ইমরানকে দেওয়ার জন্যও রিং কিনেছে, সাথে নিজের বাসার সবার জন্য পোশাক, রুহির জন্য একটা সুন্দর নিয়েছে। তারা জানে রুহি নানা করবে, কিন্তু তারপরও নিয়েছে। তাদের কেনাকাটা শেষ হলেই ইমরানদের বাসায় সবার জন্য নিয়ে ইমরানের মামা বাড়ির সবার জন্যও কিনেছে। একমাত্র মেয়ের বিয়ে রিনির মা পুরোটা নিজে খরচ করতে চায়, কিন্তু রিনি তা হতে দেবে না। তার কথা তার ভাইয়ের একটা ভবিষ্যৎ আছে, কিন্তু তার মায়ের সেই এক কথা, রুদ্র বড় হলে তোদের টাকার অভাব হবে না। কিন্তু এই সময় আর আসবে না। আর কি করার, রিনি মুখ ফুলিয়ে সব দেখতে হলো সব। যেহেতু তাদের আত্মীয় স্বজন কেউ নেই, তাই বাড়তি খরচেরও চাপ নেই। দুই মা মেয়ে সবটা মিলিয়ে হিসেব করে তারপর বাড়ির পথে চলল। গাড়িতে ওঠার আগে একটা পরিচিত কণ্ঠস্বর শুনে তারা থেমে গেল। রাবেয়া। একটু দূরেই রিনির বাবার মুখটা দেখতে পেয়ে তারা দুজনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রিনির মায়ের হাত পা কেমন কাঁপতে লাগলো। এত বছরের পুরনো ক্ষত আবার তাজা হয়ে ধরা দিল। মনে মনে ভাবলো, উনি আবার কেন আসলেন? আমরা তো তাকে ছেড়ে ভালোই ছিলাম। ছেলে মেয়ে দুটোকে একা মানুষ করেছি, কই তখন তো একবারও আসলো না। নিজের সন্তানকে তো একবারে মনে করলো না। আমার কথা না হয় বাদই দিলাম, একটা পশুও তো তার বাচ্চার খোঁজ রাখে, তাহলে ওনার কি একবারও মনে হলো না বাচ্চাদের? রিনির বাবা তাদের কাছে এসে রিনিকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন, কিন্তু রিনি কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে সোজা হয়ে আছে। আমার মা, কত বড় হয়ে গেছিস তুই, একবার আমাকে বাবা বলে ডাক না, মাফ করে দে আমাকে, বাড়ি ফিরে চল। রিনি দুগালে হাত রেখে তার বাবা এসব প্রলাপ বকে যাচ্ছেন, কিন্তু তাদের কোনো হেলদৌলি নেই। আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কোনো বাবা নেই। আমার বাবা আমাদের ছেড়ে বহু বছর আগে মারা গেছে। কথাটা শোনার সাথে সাথে রাবেয়ার চোখটা বুজে গেল, সাথে সাথে চোখ বেয়ে দুফোঁটা নোনা জল বেরোলো। রিনি চল, আমাদের দেরি হচ্ছে। দয়া করে তোমরা আমাকে ছেড়ে যেও না, আমার আর কেউ নেই তোমরা ছাড়া, দয়া করে আমার উপর। কেন? যার জন্য আমাদের ছেড়ে চলে গেলেন সে কোথায়? চলে গেছে, তোমাদের ঠকানোর শাস্তি আমি পেয়েছি। যাকে ভালোবেসে তোমাদের ছাড়লাম তাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সুখ দিতে পারিনি, তাই অন্য এক পুরুষের হাত ধরে চলে গেছে। যাক, ভালোই হলো। তোমরা আমাকে মাফ করে দাও। আপনার উপর কোনো রাগ ছিল না যে মাফ করে দেব। আমার ভাগ্যে যা ছিল তা হয়েছে, কিন্তু আপনি যা চাচ্ছেন তা কখনো সম্ভব নয়। আমাদের ডিভোর্স হয়ে গেছে, এখন আপনি আমার জন্য হারাম, তাই আপনাকে আর আমাদের জীবনে জড়াতে চাই না। এভাবে বলো না দয়া করে। এবার আমরা আসি, দুদিন পর আমার মেয়ের বিয়ে, তার জন্য দোয়া করবেন। কি, আমার মেয়ের বিয়ে? আর তুমি আমাকে বললে না? আমার কি কোনো দায়িত্ব নেই? ছেলেকে কি করে? আপনাকে এটা বলার কোনো প্রয়োজন বোধ করছি না। আপনার আগেও যেমন দায়িত্ব ছিল না, এখনো তেমন নেই। আমার ছেলে তো লাখে একটা মিলে, সে অন্য সব পুরুষের মতো না যে স্ত্রীকে সম্মান দিতে পারে না, স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে অন্য মেয়ের দিকে ফিরে তাকাবে। যথেষ্ট জ্ঞানী মানুষ সে। রিনির বাবা বুঝলো আকারে ইঙ্গিতে তাকেই কথাগুলো বলা হয়েছে। রিনি এতক্ষণ পাশে দাঁড়িয়ে তার বাবা মায়ের কথা শুনছিল। মেয়েরা তো বেশি বাবা ভক্ত হয়, তাই রিনিও খুব মায়া হলো, কিন্তু নিজেদের বিষাক্ত অতি চোখে ভাসতেই আবার মনটা বিষিয়ে গেল। রিনির বাবা হঠাৎ তার হাত ধরে পড়ল। আমাকে ক্ষমা করে দিও মা, এই জীবনে তোমার জন্য কিছুই করতে পারিনি, শুধু একটা জিনিস দেব তোমাকে, রেখো কেমন? তারপর কাপা হাতে তার পকেট থেকে একটা সোনার আংটি বের করলো, রিনির হাতে গুজে পড়ল। বিয়ের দিন এটা পড়ো কেমন, জীবনে একবার হলেও পড়ো। তোমাদের আমার কথা ভাবতে হবে না, আমি ভালো আছি, পারলে আমার পরিবারকে ক্ষমা করে দিও, সাথে আমাকেও যাও তোমরা। তারপর তিনিও সেখান থেকে চলে গেল। রিনি আর তার মা কিছু বলেও সেদিকে তাকিয়ে তাদের গন্তব্যে হাঁটা ধরল। তারা চলে যেতেই ভদ্রলোক আবার আড়াল থেকে বেরিয়ে এলো, তাদের দিকে তাকিয়ে মনে মনে বলল, আজকে আমার কাঁধ থেকে একটা বড় বোঝা নামলো। আজ 15 বছর থেকে তোমাদের খুঁজছি, নিজের ভুলের শাস্তি থেকে বাঁচার জন্য। এই যন্ত্রণা আর নেওয়া যায় না, বুঝলে? 10 বছর আগে টাকা জমে ওটা গড়িয়েছিলাম, যদি কোনো দিন দেখা হয় তাহলে দেব। শুধু আল্লাহর কাছে বারে বারে চেয়েছি মৃত্যুর আগে যেন একবার তোমাদের পাই, আজকে তার সুযোগ হলো, ভালো থেকো। তারপর সেখান থেকে চলে গেল। রিনিদা গাড়িতে উঠেছে।
বসার সাথে সাথেই পিছনে পিঠ হেলিয়ে দিলেন। রিনি শুধু মায়ের দিকে তাকিয়ে থাকলো, বলল না কিছু। তাকে কিছু সময় দেওয়া দরকার। এদিকে রাবেয়া চোখ বুজে তার অতীত ভাবতে লাগলো। সেদিন ছিল ঈদের পরের দিন। হঠাৎ করে তার শাশুড়ি এসে বলল, তোমার আর এখানে কাজ নেই, যার জন্য আছো সে তো অন্য মানুষ জুটিয়ে গেছে, তুমিও যাও। স্বামী ধরে রাখতে পারো না? কেমন মেয়ে মানুষ তুমি? তোমার তো মেয়ে হয়ে জন্মানোটাই হয়েছে পাপ। আমার হয়েছে কপাল, এমন মেয়ে এনেছি যে স্বামী তাকে চোখে দেখতেই পারে না। তোমার তো মরে যাওয়া উচিত। কী সব বলছেন আপনি? আমি কোথাও যাব না। উনি এমন করতে পারে না। সে আবার আসবে। না, আসবে না, লাইজুড়ে নিয়ে ভাগছে, আর উনি আইসে আবার আইবে, এসব দিবা স্বপ্নে, বুঝলে? আপনারা আমার সাথে এমন করতে পারেন না। আমি নিজে আপনাদের কাছে আসিনি, আপনারা এসেছেন। আপনার ছেলে না ফিরে আসলে আমি থানায় মামলা করব। কি তুই আমারে থানা পুলিশের ভয় দেখাও? তুই জানো আমি কে? 2 পয়সা দিলে থানার ওসি দারোগা সব চুপ হইয়া যাবে, তখন তোর কি হবে? বলেই তার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিল। পাশে ছোট রনদ দাঁড়িয়েছিল, সেও চুলের মুঠি ধরে দরজায় বাড়ি দিল। তখন আবার শাশুড়ি বলল, বের হয়ে যা আমার বাড়ি থেকে, তোর আমার বাড়িতে কোনো জায়গা নাই। মহিলা হইয়া পুরুষকে সুখ দিতে পারো না? কেমন মহিলা তুই? তুই আমার পোলারে ঠিকঠাক সুখে রাখলে কোনোদিন এ কাজ করতে পারতো? আমার বাড়ির অন্ন তোর জন্য না। তারপর সে রিনিকে আর 2 মাসের দুধের বাচ্চা রুদ্রকে নিয়ে এক কাপড়ে ও বাড়ি থেকে বেরিয়ে আসে, চলে যায় বাপের বাড়ি। সেখানে 2 দিন থাকার পর বুঝলো ভাইয়ের বউরা তাকে ভালোভাবে নিচ্ছে না। তার এখানে থাকাটা তাদের সব কিছুতে ভাটা পড়েছে, এমন হাবভাব। তারপর 2 বাচ্চা নিয়ে বেরিয়ে যায় অজানার পথে। শেষে গিয়ে ঠেকলো ওই গ্রামে। সেখানে সব পেয়েছে। 3 বছর স্বামী আর ভাইদের জন্য অপেক্ষা করেছে, হয়তো তারা কেউ নিতে আসবে, কিন্তু তারা কেউ খোঁজ রাখেনি। তারা খোঁজ পাবে এমন কোনো পথও ছিল না। আবার গেল 3 বছর পর সেই চিরচেনা জায়গা। আড়াল থেকে দেখলো স্বামী তার নতুন বউ নিয়ে বেশ সুখী আছে। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরল। অল্প বয়স্কা নারী স্বামীর সাথে অন্য মেয়ে কিছুতেই সহ্য হলো না, তাই রাগের বসে গেল বাড়ির ভেতরে ঢুকে। তার স্বামী স্ত্রীকে তার পরিচয় দিতেই সে ক্ষেপে উঠল, আরও বলে দিল কোনো কিছুরই ভাগই তিনি দিতে দেবে না। সেও সেখান থেকে বেরিয়ে আসলো, গেল আবার বাপের বাড়ি। সেখানেও তাকে কেউ সেরকম ভালো চোখে দেখল না। ফিরে এলো নিজ গ্রামে। চেয়ারম্যানকে সব বললেন। তিনি ওই 2 এলাকার লোক দিয়ে ভয় দেখিয়ে টাকাও আদায় করে দিল, আর ডিভোর্সের ব্যবস্থাও করলো। তারপর তার একা পথ চলা। অল্প বয়সে স্বামী সংসার সব হারিয়েছে, কিন্তু কাউকে কখনো অভিশাপ দেয়নি, নিজের ভাগ্য বলে সান্ত্বনা দিয়েছে। আবার তার অতীত জীবনে ফিরে আসুক তা চায় না। চোখ বোঝা অবস্থায় গড়িয়ে পড়ল জল। গাড়ি হর্নের শব্দে তার ভাবনার সুতো কাটল। নেনি এতক্ষণ মায়ের দিকে তাকিয়েছিল। মায়ের বুকে তোলা ঝড়ের তীব্রতা অনুভবের চেষ্টা করছে, কিন্তু একজনের মনের খবরই বা একজন কিভাবে রাখে, সে যতই কাছের হোক না কেন। গাড়ি থেমে যায়। তারা বাড়ির পথে হাঁটা ধরল। ইতিমধ্যে ইমরান কোথা থেকে উদয় হলো, বলল, আপনার মার্কেটে গিয়েছেন? বলে তাদের দুজনের দিকে একটু গভীরভাবে তাকালো। চোখ মুখ দেখে বোঝার চেষ্টা করলো কিছু তো হয়েছে, কিন্তু কি বুঝতে পারল না। সব থেকে বেশি বিধ্বস্ত রিনির মাকে লাগলো। ইমরান তার থেকে ব্যাগগুলো নিয়ে নিল। তাকে বলল, কাকি আস্তে আস্তে আসুন, আমি এগুলো আনি। অন্য সময় হলেও সে নিষেধ করত, কিন্তু আজকে কিছু বলল না। ইমরান অবাক হলো, ভাবলো মেয়ের বিয়ে তাই টেনশন। আপনি আস্তে আস্তে হাঁটুন, আমার সামনে হাঁটছি। তারপর রিনিকে ইশারায় যেতে বলল। হাঁটার মধ্যেই পড়ল, কি লেখিকা ম্যাডাম, বেশি চিন্তিত মনে হচ্ছে। রিনি অবাক হয়ে পড়ল, আপনি জানলেন কি করে? মাই লাভ, মাই ওয়াইফ। আপনার কথা আমি জানাবো না তো কে জানবে? এখনো বউ হয়নি, এসব বলবেন না। এবার বলুন কিভাবে জানলেন? হতে তো বেশি দেরি নেই, আর জানালে তার কোনো হলো না। সেদিন ওই ছেলেকে তোমার লিখতে দিয়ে আমি দেখেছি, তারপর জিজ্ঞেস করলাম, বলে দিয়েছে দেয়। আপনি তো ভারী পাজি লোক, আমার গোপন জিনিস লুকিয়ে দেখেছেন। আমার বউ অন্য ছেলের সাথে কথা বলছে, আমি কি চুপ করে থাকতাম নাকি? ওকে পিটিয়ে কাকতারোয়া বানিয়ে রাখতাম। নিনি হাঁ হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। আমাকে দেখার সারা জীবন পড়ে আছে। আগে ঘরে চলেন, এই গরমে অসুস্থ হবেন, তারপর আমার এত এত ভালো লেখা কই পাবো। রিনি কিছু না বলে মুচকি হাসলো শুধু। ইমরান তা দেখে প্রশান্তির হাসি দিল। আন্টি তোমরা এসে গেছো? দাঁড়াও, তোমাদের জন্য শরবত নিয়ে আসছি। আরে না,
দাঁড়া, কি করছিস তুই? কিছু হবে না, বসো তো। তারপর রিনি গেল তাদের সবার জন্য শরবত আনতে। এসে সব চুপচাপ দেখে ইমরানকে ইশারা করলো কি হয়েছে তা জানার জন্য, কিন্তু সেও ইশারা দিয়ে বোঝালো সে কিছুই জানে না। রুহি হতাশ হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে তার ফোন বেজে উঠল। রুহি ফোন ধরতে দেখতে পেল তন্ময়ের ফোন। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন রিসিভ করে বলে, কেমন আছিস? এই তো ভালো, তোর কি খবর? এই তো ভালো। ইউএসএ আসছিস কবে? এই তো সামনের সপ্তাহে। সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, এখন শুধু টিকিটটা বাকি। ওহ গুড। কিন্তু এতদিন থাকবি কেন? কোনো কাজ আছে? হ্যাঁ, রিনির বিয়ে। ওয়াও, ওকে, তো এনজয় কর। তার ওই দিকটা কি ভাবলি? সবকিছুর ফর্মুলা আমার কাছে আছে। আই উইশ কোনো প্রবলেম হবে না। সাবধানে থাকবি। খবরটা লিক হলে কিন্তু তোর জীবনের ঝুঁকি আছে। আমি জানি সবটা, কিন্তু এই কোটি কোটি মানুষের কাছে আমার একার জীবন কিছুই না। আমার জন্য কাদারও কেউ নেই, আর না কবর অবধি দিয়ে আসার জন্য। থাপড়ে তোর দাঁত সব ফেলে দেব। বেশি বুঝিস তাই না? এসব কথা যেন কখনো আর মুখে না শুনি। আচ্ছা, আমার কথা বাদ দে, তোর কথা বল। তোর বউ কেমন আছে? আর বেবি? অনু তো ভালো আছে। তুই আসবি শুনে খুব এক্সাইটেড হয়ে আছে। প্রতিদিন আমার কাছে জিজ্ঞেস করে। আর অনেক, সেও ভালো আছে। আধো আধো কথা বলে, শুনতে ভালোই লাগে। তুইও তোর ছেলের মতো বাচ্চা, বুঝলি? আচ্ছা, পরে কথা হবে, এখন ফোন রাখি। ওকে, সাবধানে থাকিস। বাই। বাই। ফোনটা রেখে রুহি চোখ বুজে মনে মনে ভাবল, আমাদেরও এমন একটা ছোট্ট সংসার হতে পারতো মেয়র সাহেব, কিন্তু ওই যে সবার কপালে সব সুখ সয় না। আমার কপালেও স্বামীর সুখ নেই, কিন্তু আমার কোনো আফসোস নেই। আপনার বেবি আমার সঙ্গে আছে, ওকে নিয়ে আমি সারা জীবন পার করে দিতে পারবো। আমার আর কাউকেই দরকার হবে না। আপনার খুশিতেই আমার খুশি। কি রে, এখানে দাঁড়িয়ে কি এত ভাবছিস? না, তেমন কিছু না। ওই তন্ময় ফোন দিয়েছিল, ওর সাথে কথা বললাম। ওহ, কি বলবো? কবে যাবি তা নিয়ে? হ্যাঁ, আগামী সপ্তাহে চলে যা। তোকে অনেক মিস করবো রে। বাট আমি চাই তুই এমন জায়গায় যা, সেখানে দেখলে মানুষ তোকে হিংসায় চলে পুড়ে যায়। আমাকে পড়তে হবে রে। আমি এখান থেকে দূরে পালিয়ে যেতে চাই, যেখানে আমার কোনো ভয় থাকবে না, কারো থেকে পালিয়ে বাঁচতে হবে না। দুঃখ করিস না, একদিন এ আধার কেটে যাবে, নতুন সূচনা হবে। তখন তোর সুখ দেখে আকাশের চাঁদটাও হিংসা করবে। একটু তাচ্ছিলে হেসে রুহি আবার বলল, কি কি আনলি আমাকে দেখাবি না? হ্যাঁ চল, তোকে না দেখানো অবধি আমার মনটা শান্ত হবে না। পাগল একটা, চল এখন। তারপর সবার জন্য যা যা আনলো আর যা টুকটাক জিনিস কিনলো তা দেখালো। রুহিকে ওর জন্য আনা শাড়িটা দিয়ে রিনির মা বলল, দেখ তো মা, এটা তোর পছন্দ হয় কিনা। এটা খুব সুন্দর আন্টি, আমার আর দেখতে হবে না। তোমাদের চয়েস আসলেই বেস্ট। রাবেয়া বেগম প্রশস্ত হাসলেন। তারপর সব কিছু গোছগাছ করে বাড়ির অন্যান্য কাজ করতে লাগলো। আলভি, আজকে তোমরা কেউ আমার সাথে আসবে না। এটা হবে না স্যার। তোমাকে আমি অ্যাক্সিডেন্টে করিয়ে মেরে দেব। এটা আপনি পারবেন বা স্যার? আমি কি পারি আর না পারি তুমি সেটা এখনও জানো? জানি স্যার, কিন্তু আমার সাথে আপনি এসব পারবেন না। সিরহান ফোঁস করে একটা শ্বাস ছাড়লো। বুঝলো একে বুঝিয়ে লাভ হবে না। তার মায়ের রুমে চলে গেল। মা, আসবো? হ্যাঁ, হাই, কেমন আছিস? আছি ভালোই। তোমার শরীরের কি খবর? এই তো। রুহির কোনো খোঁজ পেলি বাপ? কাজ চলছে মা, তাড়াতাড়ি পাবো তাকে। বেশি দিন আমার থেকে পালাতে পারবে না। আমি মরার আগে একটু ওর কাছে ক্ষমা পেতে চাই, নয়তো মরেও শান্তি পাবো না। আমি ওর হক নষ্ট করেছি। ও ফিরবে মা, ওকে আসতেই হবে। আচ্ছা, আমি আসছি, তুমি নিজের খেয়াল রেখো। বলেই চলে গেল। বাড়ির বাহিরে এসে বলে, আলভি, ঢাকা এয়ারপোর্টে আমাদের লোক লাগিয়ে রাখো। কেন স্যার? আমার মনে হয় রুহি দেশ ছাড়তে পারে। কিন্তু স্যার, ম্যাম একটা মেয়ে, কোথায় যাবে? টাকা থাকলে যাওয়ার জায়গার অভাব হয় না। তোমার ম্যাডাম এখন আকাশে উঠছে, তাকে আগে আকাশ থেকে নামাই, তারপর না হয় সব ব্যবস্থা করব। ওকে স্যার,
তখনই তার ফোনে তৌসিফের কল এলো। কোথায় তুই? অফিসে যাচ্ছি। কেন? তাড়াতাড়ি আমার বাসায় দেখা কর। বাসায় কেন? তোর চেম্বারে আসি? না, বাসায় আসতে হবে। ওকে, আসছি। তারপর তারা তৌসিফের বাসার দিকে চলে গেল। বাসায় ঢুকতে ড্রয়িং রুমে তৌসিফকে দেখতে পেল। সে ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। ওসব দেখে উঠে দাঁড়ালো। দুই বন্ধু নিজেদের মধ্যে কোলাকুলি করে সোফায় বসলো। তখন তৌসিফ বলল, তুই কি জানিস তোর বউ একজন সায়েন্টিস্ট? হোয়াট? কি বলছিস এসব? বুঝতে পেরেছি। তখন তৌসিফ তার বউ অনামিকাকে ডাক দিল। অনামিকা আসার পর বলল, হ্যাঁ ভাইয়া, রুহি আপু অনেক মেধাবী একজন স্টুডেন্ট ছিল, যার জন্য আমাদের প্রফেসর তৌকির আহমেদ তার রিসার্চের কাজে তাকে নিয়ে, কিন্তু কি বিষয়ের উপর রিসার্চ তা জানি না। তখন তৌসিফ বলতে শুরু করে, ও রিসার্চ কিসের উপর তা এখনো আমি জানতে পারিনি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সে কোনো রিসার্চের সাথে আছে তা নিয়ে পেপার বা নিউজে কোনো আর্টিকেল নেই। বেশিরভাগ মানুষ তো ওই মেয়েটা মানে অনন্যা ইসলাম ওকে নিয়ে মাতামাতি করছে। আর এনএসইউ এর কোনো টিচার কোনো একটা সেন্সিটিভ বিষয় নিয়ে গবেষণা করছে, তারও কোনো নিউজ নেই। এটা কেন হলো? ও এসব রিসার্চ কিভাবে করে? গত 2.5 বছরে ও বাড়ির বাইরে কোথাও বের হয়নি। আমারও এই প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ভাবি রিসার্চার হলে গত 2.5 বছর ধরে তার রিসার্চ বন্ধ থাকার কথা না, তাহলে সেটা সে কিভাবে চালালো? এর পিছনে রহস্য কি? আচ্ছা, তুই তোর কাজ কর, আমি আসছি। ওকে। তারপর সিরহানরা বেরিয়ে এলো। সিরহান সোজা গাড়ি চালিয়ে বাড়ির দিকে গেল। স্যার, এটা তো আপনার বাসা, রাস্তা ওখানে কেন যাচ্ছেন? কথা বলো না আলভি, আমাকে আমার কাজ করতে দাও। তারপর দুজন বাড়িতে গিয়ে প্রথমে তার রুমের তালা খুলে রুহির ড্রয়ার হাতালো। সেখানে তেমন কিছুই ছিল না, শুধু এক কোনায় হ্যান্ড গ্লাভস ছিল, সেটা শিরার হাতে পড়ে নিল। তারপর দৌড়ে ছাদে চলে গেল। সেখানে গিয়ে দেখলো স্টোর রুমে রাখার সব আগের মতোই আছে। এখানে রুহি সাহিত্য আর সায়েন্স ফিকশনের বই পড়তো, নিজের পার্সোনাল লাইব্রেরি বানিয়েছিল। সিরহান ইচ্ছে করে একটা বই হাতে নিল। সেটার মলাট হলো রবীন্দ্রনাথের গীতাঞ্জলি উপন্যাসটা, কিন্তু সেটা খোলার পর সিরহান অবাক হলো। তার মধ্যে গীতাঞ্জলির কিছুই নেই। ওটা একটা রিসার্চের বই। এটার বিভিন্ন সময়ে বিভিন্ন ভাইরাসের কাজ, তার প্রতিটা মুভমেন্ট, তার সব কিছু বলা আছে। যদিও এটা প্রথম খণ্ড ছিল। তারপর সিরহান একে সব বই দেখলো। এখানে প্রতিটা বইয়ের মলাটে কালজয়ী সাহিত্যিকদের থাকলেও ভিতরটা বিজ্ঞানের জিনিসে ভরা। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল, মাইকেল, জীবনানন্দ, মিল্টন, উইলিয়াম শেক্সপিয়ার, তাদের সবার বইয়ের ভিতরের অংশটা ছিঁড়ে সেখানে বিভিন্ন রিসার্চের বই রাখা। আর এগুলো বোঝার জন্য সাংকেতিক চিহ্নও ব্যবহার করা হয়েছে। সিরহান বুঝলো এই রুমে যা কিছু চোখের সামনে আছে পুরোটাই একটা কলকদাতা। এখানে সামনে যা আছে আসলে কিছুই সত্যি নয়। সিরহান প্রতিটা বুক সেলফ চেক করতে লাগলো। বড় বুক সেলফের নিচে কিছু একটা তার পায়ে ঢুকলো। সেটা হাত দিয়ে টেনে বাইরে বের করলো। তালা দেওয়া ছিল না, তাই তার খুলতে সমস্যা হয়নি। ভিতরে জিনিসপত্র দেখে আরও অবাক হলো। টেস্ট টিউব, বিকার, বিভিন্ন অ্যাসিড ও ক্ষারের বোতল, ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের লেন্স, অন্য একটি বাক্সে বিভিন্ন প্রকার ডিএনএ স্যাম্পেল, আরও অনেক কিছু। এটা দেখে সিরহান বুঝতে পারলো রুহি এখানে বসে অনেকবার তার রিসার্চের মেডিসিন অ্যাপ্লাই করেছে অনেক বোবা প্রাণীর ওপর, কিন্তু সবগুলোর উপর মেডিসিন কাজ করেনি। তারপর আবারও সব কিছু চেক করতে গিয়ে দেখলো সেলফের পিছনে একটা ব্ল্যাক জ্যাকেট আর জিন্স দেখলো। এটা তার কাছে কেমন চেনা চেনা লাগলো। সিরহান চোখ বুঝে ব্রেনে চাপ দিতেই মনে পড়লো এই পোশাক পরা একজনের সাথে সে 1 বছর আগে ধাক্কা খেয়েছে। বুঝলো এটা পরে রুহি বাসা থেকে বের হতো। সেদিনও এমন বের হয়েছিল, কিন্তু পথে সিরহানের সাথে ধাক্কা খায়। মাথার ক্যাপ আর মুখে মাস্ক থাকার কারণে সিরহান দেখে ওকে চেনেনি। তখন তাড়াহুড়ো করে সরি বলে চলে গিয়েছিল। কোনো জরুরি আছে ভেবে সিরহান আর পাত্তা দেয়নি। হঠাৎ করে সিরহানের মনে পড়লো রুহি বের হতো কোথা দিয়ে, তাই সে দৌড়ে ছাদে চলে আসে। চারপাশটা ভালো করে চোখ বুলিয়ে দেখে। পেছনের ছাদের দিকে চোখ যেতেই দেখে রুহির লাগানো গোলাপ গাছের চারা। মোটামুটি একটা গোলাপ বাগান, দেশি বিদেশি মিলিয়ে এখানে 100 গোলাপ গাছ। সিরহান সেদিকে গেল। রেলিংয়ের কাছে গিয়ে কিচ্ছু পেল না, কিন্তু রুমে জানলা একটা সুতির শাড়ি রাখা। সিরহান শাড়িটা এনে ছাদ থেকে নিচে মাটিতে লম্বা করে ফেলল। এবার বুঝলো এই শাড়ি দিয়েই রুহি ছাদ বেয়ে নামতো। আর এই ফুল গাছ তো ছিল মাত্র দেখানোর জন্য।
ছাদে যেহেতু কেউ আসে তো রুহির গাছ লাগানোর জন্য বাধা দেওয়ার কেউ নেই। সবাই ভাবতো রুহি গাছের পরিচর্যা করে আর এদের সাথে সময় কাটায়, কিন্তু রুহি ভিতরে তার রিসার্চের কাজ করত। আর যখন বাইরে যাওয়ার প্রয়োজন থাকতো তখন সারি বেয়ে নামতো, কারণ মেইন গেটে গার্ড আছে, পেছনে ছোটোখাটো এক জঙ্গল, তাই এটা প্রতি মাথাবে না কেউ। এভাবেই সবাই ঘোল খাইয়ে রুহি এসব করতো। মনে মনে ভাবলো, কতই না বোকা বানালে তুমি এই 2.5 বছরে। তোমার আর কত রূপ দেখতে হবে বউ। তারপর সেখান থেকে বেরিয়ে গেল। 2 দিন পর আজকে রিনি আর ইমরানের গায়ে হলুদ। ওদের ইচ্ছে অনুযায়ী খুবই সাদামাটাভাবে আয়োজন করা হয়েছে, দুজনেই একসাথে হবে। রিনিকে রুহি আর ইমরানের কাজিনরা মিলে সুন্দর করে সাজিয়ে দিল। হলুদ শাড়ির সাথে কাঁচা ফুলের গয়না, ভালোই লাগছে দেখতে। রিনি নিজেই নিজের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল, তাদেরকে সবাই কিছুটা হাসাহাসি করলো। তারপর তাকে মহিলারা আসছে হলুদ ছোঁয়ানোর জন্য নিয়ে যেতে। রিনি রুহির দিকে তাকিয়ে বলল, কি রে, তুই যাবি না? না রে, আমার এত কোলাহল ভালো লাগে না, আমি এখানেই ঠিক আছি। আমি দূরে থেকেই সবটা দেখব। এটা কেমন কথা? দূর থেকে দেখবি? দূর থেকে দেখতে মজা পাওয়া যায় না কি? আরে মজার দরকার নেই, তুই যা না, ওনারা বসে আছেন। ওকে, তুই না গেলে আমিও যাচ্ছি না, হলুদ ক্যান্সেল। এসব কি বোকার মতো কথা বলছিস? যা তো, আমার ভালো লাগছে না, শরীরটা কেমন করছে। তুই তো জানিসই এত কোলাহলের মাঝে আমার থাকা উচিত না। সত্যি বলছিস তো? 100% সত্যি বলছি ম্যাডাম। এবার আপনি যান, ওনারা ওয়েট করছে। আচ্ছা, একা থাকতে ভয় লাগলে চলে আসিস। শিওর। ইলি চলে গেল, রুহি একাই ঘরে বসে থাকে। ভাই, তুমি কি কিছু জানতে পেরেছো রুহির ব্যাপারে? তোর বান্ধবী তো আমাদের সকলের ধরাছোঁয়ার বাইরে রে সারিন। মানে কি বলছো তুমি? তারপর সিরহান সারিন সবটা বুঝিয়ে বলল, হেমাক্সো এক্স ভাইরাস। কি বললি তুই? হ্যাঁ, এটা বিষয়ে রুহি গবেষণা করছে, আমি শিওর। আমিও ডায়েরিতে এমন একটা শব্দ পেয়েছিলাম, গুগলে ঘাটাঘাটি করে জানতে পারলাম এটা 2028-এর দিকে পৃথিবীতে হানা দেবে। কিন্তু আমি ওকে জিজ্ঞেস করলে ও বলে এটাও এমনি রেখে দিয়েছে, শুধু নাম না, এই ভাইরাসের যত যা আছে এর পুরো হিস্ট্রি ওর কাছে আছে। আমি ভাবতাম ও এমনি ভালো লাগা থেকে এসব করে, কিন্তু এসব। ও এটা আমাকেও একটু এটার বিষয়ে সবটা দেখতে দে। সিরহান গুগলে সার্চ করে, যা পেল তাতে অবাক হলো। সাইনও তার সাথে দেখতে ছিল। সাইন অবাক হয়ে বলে, এই ভাইরাস নিয়ে কাজ করছে এই সময়ের প্রখ্যাত সায়েন্টিস্ট অনন্যা ইসলাম। তিনি একজন ভারতীয় এবং এটার জন্য তার জীবনে ঝুঁকি আছে, কারণ চীনারা তার গবেষণার ব্যাপারে জানতে পেরেছে। কিন্তু এসব কিছু রুহির কাছে কেন? হয়তো রুহিও এই সেম ইস্যু নিয়ে রিসার্চ করছে। আমি কিছু ভাবতে পারছি না ভাই। ও অসুস্থ, ও এই সময় বাড়ি থেকে বেরিয়ে গেল। কোথায় আছে, কি করছে, কার সাথে আছে কিছু জানি না। আমার মনে হয় রুহি আমার থেকে পালানোর জন্য দেশ ছাড়বে। কিন্তু কোথায় যাবে? বিদেশে কার কাছে থাকবে? আমি বেঁচে থাকতে ওকে কিছুতেই দেশের বাইরে যেতে দেব না। ইটস মাই চ্যালেঞ্জ। ওর পাসপোর্ট আমি বাতিল করে দেব। ওর কাছে যদি টাকার পাওয়ার থাকে তো আমার কাছেও আছে। আমার বেবিকে ও আমার থেকে দূরে সরাতে পারবে না, এর খেসারত ওকে দিতে হবে। বলে সিরহান চলে গেল। সারিন শুধু তাকিয়ে দেখলো, দীর্ঘশ্বাস ছাড়া কিছুই বের হলো না। মনে মনে বলল, কোথায় আছিস তুই রুহি? ভাই তোর জন্য পাগল হয়ে যাবে। আবার নিজেকে কঠিন করে বলল, না, তার একটা চরম শাস্তি দরকার। তখনই ফোন বেজে উঠল। দেখলো রিডি কল করেছে। রিসিভ করার সাথে সাথে রিডি বলল, আসবি কখন তুই? আজকে যাব, প্লিজ কালকে যাই, ট্রাস্ট মি। কালকে তোকে বউ সাজানোর আগে আমি চলে আসব। আর হ্যাঁ, জিজু কি আসবে? হয়তো ইমরান ভাইয়ের বাবা বলেছে, নয়তো ভাই এখন কখনোই যেত না। আমি বুঝতে পারছি, কিন্তু রুহির মতো একটা ব্রাইট স্টুডেন্ট বিয়ে করে তোদের বাড়িতে পচে মরল, তখন তোদের কোনো হেলদোল ছিল না। কিন্তু এখন সে যে একটু বেরিয়েছে, এখন তোদের এত আহ্লাদ। রুহি নিখোঁজ, তুই এতটা টেনশন ফ্রি আছিস কিভাবে রিনি?
তুই কি কোনোভাবে জানিস রুহি কোথায় আছে? আরে না, কি বলছিস? আমি কিভাবে জানবো? আচ্ছা শোন না, আমি হলুদ মেখে পুরো ভূত হয়ে আছি, এখন গোসল করব, তারপর আবার সবাই মিলে দিয়ে দিবে নাকি? আমি রাখছি, ঠিক আছে? আচ্ছা থাক তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। ফোন কেটে ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। কি বললো শাড়ি? আসবে তারা। সারিন খুব সকালে আসবে, আর জিজু দুপুরের দিকে। কাকা নাকি জিজুকে আসতে বলেছে। এখন কি হবে তাহলে? তুই তাদের থেকে লুকিয়ে বাঁচতে এখন আমার বিয়েতে মজা করতে পারবি না। বিয়েটা ইমরান ভাইদের বাড়িতে হলেও ভালো হতো, তাহলে আমি এখানে থাকতে পারতাম। এসব এখন বাদ দে, আগে বল কি করবি? আইডিয়া, বোরখা পরে থাকবো, চোখ ছাড়া আর কিছুই দেখা যাবে না, একদম এমনভাবে থাকবো। আর খাবার সময় হলে রুদ্রকে বলবো আমাকে ঘরে খাবার দিতে। ওহ, তাহলে তো সব ঠিকই আছে। এমন করে কালকে দিনটা পার হতে হবে। হ্যাঁ আচ্ছা তুই যা, রেডি হয়ে আয়, মেহেদি দিতে হবে। যাচ্ছি। চীনের উহুনের এক বহুতলের ভবনে কিছু যুবকের মিটিং চলছে। তাদের কথায় একটাই টপিক, ভারতীয় সায়েন্টিস্ট মিস অনন্যা থেকে ভাইরাসের ফর্মুলা যে করে হোক পাওয়া। তারা সেটা তাদের নিজেদের দেশে সরকারের কাছেও বাইরের দেশে চড়া দামে বিক্রি করে বিপুল অর্থের মালিক হবে। এবং তারা এটাও জানেই ফর্মুলা পাওয়া এতটা ইজি হবে না, কোনোভাবে ধরা পড়লে তাদের প্রাণ হারাতে হবে। তাই তারা তাদের একজনকে হায়ার করেছে যেই ভারতে যাবে যেটা উদ্ধার করতে। সে যদি চীনা পাসপোর্টে যায় তাহলে তার উপর ভারতীয় সেনাবাহিনী বা পুলিশের নজর থাকবে। তাই তারা ব্যাপারটিকে ঘোরাতে দক্ষিণ কোরিয়ার নাগরিক হিসাবে যাবে। তারা ওই লোকের জন্য যান সব কিছু বানিয়ে তার হাতে তুলে দিল। ইয়াং সিন, এই তোমার পাসপোর্ট ভিসা। উইলস অন্যান্য সব মিশনের মতো এই মিশনও তুমি সাকসেসফুল করতে পারবে। মিস্টার শন, আমার উপরে ভরসা করার জন্য তোমাকে আবারও ধন্যবাদ। তাদের মধ্যে একজন বলে উঠল, ওই সায়েন্টিস্ট আবার বেশি সুন্দরী রে, তার প্রেমে পড়ো না যেন, তাহলে তুমি আর তোমার মিশন দুটোই শেষ। কথাটা শোনার সাথে সাথে সেখানে উপস্থিত সবাই হেসে দিল। আমি লক্ষ্য থেকে কখনো পিছু পা হই না, সেটা তুমি ভালোই জানো। আর ওই সায়েন্টিস্ট বেশি সুন্দরী হলে সমস্যা কি? ফর্মুলাও পাবো আর তাকে নিয়ে একটু ফুর্তিও করব। আফটার অল এত ভালো সায়েন্টিস্ট। তার কথা শুনে আবারও সবাই হেসে দিল। নিশুতি রাত, যে যার মতো ঘুমিয়ে আছে। নিনিরও মেহেদি দেওয়া শেষ করে সে ঘুমোতে গেল। রুহি জানলার পাশে বসে চাঁদের আলো দেখতে লাগলো। চাঁদটা আজ পূর্ণাঙ্গ রূপোর থালার মতো আছে, যার আলোয় আলোকিত পুরো বিশ্ব। রুহি চোখ বুজে চলে গেল তার সুদূর অতীতে। চাচ্চু, আজকে আমাকে স্কুলে দিয়ে আসবে তুমি? কেন, ড্রাইভার কই? সেই তোকে নিয়ে যাবে। আজমল, এই আজমল। জি স্যার বলুন। ওকে নিয়ে যেতে আমি বলছি না তোমাকে, তারপরও আমার কাছে কি চাই? তোমাকে কি বসিয়ে বসে টাকা দেবো নাকি? দুঃখিত স্যার, আমি বলছিলাম কিন্তু রুহু মামুনি শোনেনি। আর যেন কোনোদিন ওকে আমার সামনে এসে এভাবে ডিস্টার্ব করতে না দেখি। আচ্ছা স্যার, রুহু মামুনি তুমি চলো। রুহিও মনে দুঃখ পেয়ে ড্রাইভার আঙ্কেলের সাথে চলে যায়। ছোটবেলা থেকে জোর কাঁদতে পারে না রুহি, চুপ করে থাকলেই চোখ দিয়ে পানি বের হয়। রুহিকে কাঁদতে দেখে ড্রাইভার আঙ্কেল ওকে কোলে নিয়ে চলে গেলেন। গাড়িতে রেখে বলে, দেখি মামুনি আর কাঁদে না, আমি সামনের দোকান থেকে আইসক্রিম কিনে দেব। কান্না বন্ধ করে রুহি বলে, সত্যি তুমি দেবে? প্লিজ দাও না, আমি তোমার সব কথা শুনবো। এই তো ভালো মেয়ে। তারপর ড্রাইভার আঙ্কেল সামনের দোকান থেকে আইসক্রিম কিনে দিল। ছোট্ট রুহি তখনকার মতো সবটা ভুলে গেল। বিকেলে দুপুরে স্কুল ছুটির পর সব ছেলে মেয়েদের অভিভাবকরা তাদের নিতে এসেছে। সবাই তাদের বাবা মায়ের সাথে হেসে খেলে কথা বলছে। আজকে কি কি হয়েছে ক্লাসে, কে কি করেছে সবটা। কিন্তু রুহি সব শুধু চেয়ে চেয়ে দেখলো, তার আর বলার মতো কেউ নেই। একটু পর ড্রাইভার আঙ্কেল আসলো, বলল, মা চলো আমরা যাই। রুহি তার হাত ধরে হাঁটা শুরু করলো। হঠাৎ করে পড়ল, আচ্ছা আঙ্কেল, তুমি কি জানো আমার নানু বাড়ি কোথায়? আজমল সাহেব একটু থতমত খেয়ে বলল, আরে না, আমি কিভাবে জানবো? তাদের কি আমি দেখেছি নাকি? তাদের তো দেখিনি আমি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আমাকে আবার একটা আইসক্রিম কিনে দেবে। না সোনা, আবার আইসক্রিম খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে, তখন তোমাকে দেখার জন্য কেউ থাকবে না। কেন, মামুনি আছে না? ড্রাইভার আঙ্কেল একটু তাচ্ছিলের হাসি দিয়ে বলল, সেও তোমার সেবা করবে না মা,
তার নতুন সংসারে সে ব্যস্ত। কথাটা খুব সহজ মনে হলেও ছোট রুহির মাথায় তার কিছুই ঢোকেনি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সবটা ক্লিয়ার হয়েছে। তারপর তারা বাড়িতে চলে গেল। এভাবেই দিন কাটতে লাগলো। রুহি একা একা বড় হতে লাগলো। তার মা তার থেকে দূরে চলে গেল। কত রাজ্যে মায়ের জন্য কেঁদেছে, তাকে পাশে চেয়েছে, কিন্তু পায়নি। এইভাবে 3 বছর কাটতে লাগলো। রুহি যখন ক্লাস 4-এ তখন বাসায় এসে তার বাবা মাকে খুব খুশি দেখে। তখন তার সাথে তাদের আকাশ সমান দূরত্ব। নিজের খুশি নিজের সাথেই ভাগ করে নেয়। আর তার বাবার ছবির সাথে, বাবার ছবির কাছে এসে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। তাদের বাবা মেয়ের মাঝে তখন কেউ আসতো না। স্কুলের রেজাল্টে প্রতিবার ফার্স্ট হতো, তখন দৌড়ে ডুবে এসে দরজা বন্ধ করে দিল। এইভাবেই চলতে থাকে। ওই দিন বাড়ির কাজের মহিলার কাছে জিজ্ঞেস করে জানিয়ে তার নতুন ভাই বা বোন হবে। তখন খুব খুশি হয়ে দৌড়ে বাবার কাছে গিয়ে সব বলে, কিন্তু মনে মনে ভাবে তার ভাই বোনও যদি তাকে দূরে সরিয়ে দেয়, তাই আবার নিজের খুশিটাকে দূরে সরিয়ে রাখে। কয়েক মাস পর শুনে তার বোন হয়েছে, কিন্তু সে তো হসপিটালে রুহিকে নিয়ে যাবে, তাই সে বাসায় থাকে। বাড়িতে তার বোনকে আনা হলে সে খুব খুশি হয়ে জুহির সাথে মেশে, কিন্তু সেটা আকরাম খান একটুও চোখে দেখতে পারত না। 1 বছর পর জুহি একদম রুহির প্রাণ হয়ে যায়। রুহিকে ছাড়া তার চলে না। তখন আকরাম খান সিদ্ধান্ত নেয় জুহিকে রুহি থেকে আলাদা করার। ক্লাস 5 তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়। সেখানে রুহি আরও একা হয়ে পড়ে। তারপর হোস্টেলে মেয়েদের টিচ তো আছে, তাকে নরম পেয়ে সবাই যে যার ইচ্ছে মতো জ্বালাতন করতে লাগলো। এভাবে 3 বছর কেটে যায়। একজন ড্রাইভার আঙ্কেল এসে রুহিকে বলে তার জন্য একটা সুখবর আছে। তাদের উকিলও সাথে এসেছে এবং বলে যে তার বাবা মৃত্যুর আগে রুহির নামে কয়েক কোটি টাকা রেখে গেছে এবং দলিলে এটা লিখে গেছে যে ওই টাকা শুধু রুহি বাদে এই টাকা কেউ নিতে পারবে না। আর তার মতো যদি রুহিও মরে যায় তো সেই সব টাকা এতিমখানার নামে চলে যাবে। তারপর রুহি হোস্টেল থেকে বাড়িতে চলে আসে। তাকে দেখে আকরাম খান অনেক রাগারাগি করে, তাকে কিছুতেই বাড়িতে রাখবে না, অনেক ঝামেলা করে। সাথে রুহির মা ও স্বামীর কথায় সায় দেয়। রুহি ভেবেছিল জুহি অন্তত তার সাপোর্ট করবে, কিন্তু না। এ বাড়িতে আসার পর থেকে জুহি তার সাথে খারাপ আচরণ শুরু করে, তাকে নিজের শত্রু ভাবা শুরু করে। রুহি আবারও একা হয়ে যায়, আবার নিজের মতো একা বড় হতে থাকে। তারপর ড্রাইভার আঙ্কেলকে বলে বাসার পাশের স্কুলে ভর্তি হয়। পাখির কিচিরমিচির শব্দে রুহির ঘুম ভাঙে। আজকে সকালে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে। একা একা বড় হওয়ার কারণে ধর্ম সম্পর্কে তার একটু জানাশোনা বেশি হয়নি, শুধু স্কুলের টিচার আর বইতে যা পেয়েছে তাই। ক্লাস 7-এ পড়ে ভাবলো নিজে থেকে সবটা জানবে, তাই ঠিক করলো আজকে স্কুল ছুটির পর ড্রাইভার আঙ্কেলকে নিয়ে লাইব্রেরিতে যাবে। উঠে ফ্রেশ হতে গেল। নাস্তা হয়তো ভালো কিছু তার কপালে জুটবে না, তাই ভেবে রেডি হয়ে বই গুছিয়ে ব্যাগ কাঁধে নিয়ে নিচে চলল। নিচে আসতে দেখলো তার চাচা, মা, জুহি সবাই বসে খাবার খাচ্ছে। জুহিকে মা খাইয়ে দিচ্ছে। রুহির চোখ দুটো ভিজে এলো। তার মা তাকে লাস্ট খাইয়ে দিয়েছে তা সঠিক তার মনে পড়ছে না। হেঁটে টেবিলের কাছে গিয়ে 2টো ব্রেড মুখে দিল। এদের সামনে বসতে কেমন রুচিতে আটকাচ্ছে। উঠে যেতে নিলে মুনমুন খান বাধা দিয়ে বলে, কিছুই তো খেলি না, আর একটু খেয়ে যা। তার দরকার নেই, এটাই হবে। তখনই জুহি বলল, মা তুমি ওই মেয়েটার জন্য এত কথা বলছো কেন? খাবার রাখা আছে, যার যেমন ইচ্ছে খেয়ে নেবে, আমরা তো ভিখারিকে অভুক্ত রাখি না। রুহির কথাটা শুনে খাওয়া বন্ধ হয়ে গেল। মুখ দিয়ে আর এ খাবার নামবে না, না খেয়েই চলে গেল। তখন আকরাম খান বলল, দেখেছো তোমার ওই মেয়ের কি তেজ? আমার মেয়েটা কি বলছে তাতে কি এমন হয়েছে? এখন তো ঠিকই চলে গেল, পরে তো আবার খেতে আসবে। মুনমুন খান কিছু বলল না, জুহির দিকে তাকিয়ে বলল, তুমিও খাও, থেমে আছো কেন? রুহি বাহিরে আসার পর ড্রাইভার আঙ্কেল বলল, চলো মা, আমি তোমাকে স্কুলে পৌঁছে দেই। তার দরকার নাই আঙ্কেল, আপনাকে আমি টাকা দিয়ে রাখিনি, আপনি আমার জন্য কেন এত করবেন? তাতে আপনার স্যার রাগ করবে। এসব তুমি কি বলছো মামনি? ঠিকই বলছি আঙ্কেল, আমার সাথে আসার দরকার নেই, আমি রাস্তা চিনি, একাই যেতে পারবো। বলেই চলে গেল। ড্রাইভারও আর কিছু বলল না। রাস্তা দিয়ে একা একা হাঁটছে রুহি। মাঝে মাঝে একটু ভয়ও লাগছে, কখনো এভাবে একা একা বের হয়নি তো, তাই মনে মনে ভাবলো, সাহস করে তো বললাম একা যেতে পারবো, কিন্তু আমি কি ঠিক রাস্তায় যাচ্ছি? হয়তো এটাই ঠিক। কাল ওই দিন তো এখান থেকে গিয়েছিলাম, হ্যাঁ এখান থেকেই।
আচ্ছা সামনে তো যাই, যা হওয়ার হবে। দরকার পড়লে কারো কাছে জিজ্ঞেস করব। কিন্তু এখানে তো স্কুল ড্রেস পরা কাউকেই দেখলাম না। তাহলে কি ভুল রাস্তায় যাচ্ছি? এই পিচ্ছি, তুমি এমন একা একা বিড়বিড় করছো কেন? আপনি কে? আপনাকে এত দেখতে কে বলেছে? আপনি নিজের কাজ করুন, যান। হ্যাঁ করছি তো, আর আমার এখন কাজ হলো তোমাকে ডিস্টার্ব করা। এত দাঁত বের করার কিছুই নেই। আমরা কেউ একে অন্যকে চিনি না, তাই আমার সাথে বেশি কথা বলতে আসবেন না। কে বলেছে চিনি না? আমি তো চিনি তোমাকে। কিভাবে? কেন? ওই যে তুমি ওই দিন ভর্তি হতে আসলে তখন দেখেছি। তারপর মিস বলল তুমি আমাদের ক্লাসমেট। আপনি 7-এ পড়েন, কিন্তু দেখে তো মনে হয় কলেজে পড়েন। সবাই বলে। আচ্ছা তোমার নাম কি? রুহি। আর আপনারা? তন্ময়। আচ্ছা তখন কি এমন বিড়বিড় করছিলে? আমি রাস্তা ভুলে গেছি স্কুলের, ঠিক না ভুল রাস্তায় এসেছি তা নিয়ে মনে মনে। এমনভাবে মনে মনে বলছো যে আশেপাশে সবাই তোমার দিকে তাকিয়ে থাকে, তাই তো? মানে আপনি যে এতক্ষণ বিড়বিড় করছিলেন তা রাস্তার মানুষ চেয়ে চেয়ে দেখছিল। কেউ কেউ পাগলও ভাবছিল। কি বললেন? আচ্ছা এখন থেকে কোনো ফর্মালিটির দরকার নেই, দুজন দুজনকে তুই তুই করে ডাকবো, কেমন? ওকে, যেহেতু ক্লাসমেট তাই সমস্যা নেই। ওকে। আমাদের সাথে আরও একজন আছে, পুরো একটা নাগিন, দেখলেই বুঝবি। আচ্ছা। রুহি পাশ ফিরে তাকিয়ে দেখলো তার বয়সী এক ছেলে তাকে এসব কথা বলছে। কথা বলতে বলতে রুহি আর তন্ময় স্কুলের গেট পেরিয়ে ভিতরে চলে গেল। গেটের পাশে একটা কাঁটা গাছের উপর ক্লাস 10-এর কয়েকটা ছেলে বসে আড্ডা দিচ্ছে। ওদের দেখেই একজন ছেলে ডাক দিল। রুহি ওখানেই দাঁড়িয়েছিল আর তন্ময় কাছে গেল। তাদের মধ্যে থেকে একজন বলল, তোর সাথে ওটা কে রে? আগে তো কখনো দেখিনি। ও নতুন ভাই, আজকে প্রথম ক্লাস। ও আগে কোথায় ছিল? তা তো জানি না ভাই। মেয়েটা কিন্তু সেই সুন্দর, বলিস কি? সাথে সাথেই সবাই হেসে দিল। ওদের এ কাজ তন্ময় আর একজনের একটুও পছন্দ হলো না। তন্ময় ওদের ছোট, তাই রাগটা নিজের মধ্যে রেখে দিল। তখন একজন বলল, কি হচ্ছে এসব? ও একটা বাচ্চা মেয়ে, প্রথম দিন ক্লাস, তোদের কুনজর ওর উপরও এসে পড়লো। সবাই একটু অবাক হলো। একজন বলল, কি হলো সিরহান, এত রিয়াক্ট কেন করছিস? আমরা তো জাস্ট নর্মাল কথাই বললাম। এটা নর্মাল কথা তাই না? তোদের বোনদের নিয়ে এসব বলি তখন কেমন লাগবে? দেখ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। এখানে আমাদের বোনদের কোনো টানছিস। সবাইকে যদি বোনের নজরে দেখি তাহলে বউ বানাবো কাদের বল? কথার সাথে সাথেই সবাই আবার হেসে দিল। সিরহান তন্ময় বলে, তুই ওকে নিয়ে চলে যা। আচ্ছা ভাই। তন্ময় রুহির কাছে গিয়ে বলল, চল আমরা যাই। ওনারা তোকে এতক্ষণ কি বললো? ও কিছু না, তুই চল তো। তারপর দুজনে হাঁটা দিল। বারান্দায় দেখলো শারিন দাঁড়িয়ে আছে, রেগে বোম হয়ে আছে। এতক্ষণ কোথায় ছিলি তুই? এত সময় লাগে আসতে? আরে বাদ দে, এই দেখ কে আমাদের নতুন ফ্রেন্ড রুহি। ও হচ্ছে শারিন আর ওর নাম রুহি, বুঝেছিস? রুহি ওদের কথা শুনে বলে, তুমি সেই নাগিন যার কথা ও একটু আগে বলছিল? শারিন চোখ বড় বড় করে ওর দিকে তাকায়, বলে, কি বলেছে ও? বলেছে একজন নাগিন আছে, দেখা করাবে। কি? তন্ময় মনে মনে বলে, আজকে তো আমি শেষ, বলেই দৌড়টা। রুহি ওদের কাহিনী দেখে হাসতে থাকে। তার হাসি যে কেউ গভীরভাবে দেখছে তা সে বুঝতে পারেনি। শারিনও তন্ময়ের দৌড় দেখে হেসে দেয়। তারপর রুহিকে বলে, চল আমরা ক্লাসে যাই, ওকে তো আমি পরে দেখে নেব। তারপর দুজনে ক্লাসে চলে যায়। সারাদিন রুহির খুব ভালোই কেটেছে। স্কুল ছুটির পর সবাই রুম থেকে বের হলো। শারিন আর রুহিও একসাথে বের হলো। গেটের বাইরে আসতে হঠাৎ করে ড্রাইভার রুহির সামনে আসলো। আরে আঙ্কেল, আপনি? বাসায় চলো মামনি, নিতে আসলাম। আপনার সাথে যাব না কতবার বললাম, এটা আপনার কাজ নয়। আমি বাড়ির পথ চিনি, আমি একাই যেতে পারবো। এটা ম্যাডামের অর্ডার, তোমাকে আমার সাথেই যেতে হবে। রুহির একটু রাগ আর বিরক্তি দিয়ে শাড়ির দিকে তাকিয়ে পড়ল। আজকে আসি, কাল দেখা হবে। তারপর চলে গেল সে। এতক্ষণে তন্ময় ও শাড়ির কাছে এসেছে। রুহি যাওয়ার দিকে তাকিয়ে পড়ল। ও চলে গেল কেন? আর এই লোকটাকে? ওদের বাসার ড্রাইভার মেবি, কিন্তু রুহির কথাগুলো কেমন অদ্ভুত লাগলো। মানে কিছু না, বাদ দে। এখন তো তোকে পেয়েছি, এখন কই যাবি তুই? হ্যাঁ
আমি তো একমাত্র বন্ধু না, বল তুই কি আমার সাথে কিছু করতে পারিস বল। তাই না, দাঁড়া দেখাচ্ছি মজা। তখনই ফিরহাদের ডাক। সারিন, হ্যাঁ দাদা ভাই বল। তোদের সাথে একজন ছিল, সে কই রে? রুহি, ও তো চলে গেছে। চলে গেছে? কার সাথে গেল? ও যে ড্রাইভার এসেছিল তার সাথে। ও তাহলে চল। ড্রাইভার গাড়ি চালাতে চালাতে রুহিকে একটি বক্স দিয়ে বলল, এই নাও, তোমার আন্টি তোমার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করে পাঠিয়েছে। রুহি খুশি মনে তা বের করে খাওয়া শুরু করলো। এক চামচ মুখে দেওয়ার পর কিছু একটা বুঝে আবার খেলো। সকালে বেশি না খাওয়ায় ক্ষুধাও ছিল, তাই খেয়ে নিল। আস্তে আস্তে পুরোটা খাওয়ার পর পানি খেতে বলল, আঙ্কেল এটা খুব মজা হয়েছে, কিন্তু আপনার ম্যাডামকে বলে দেবেন ঝাল আর লবণ দুটোই একটু বেশি ছিল। বলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসলো। ড্রাইভারও একটু থতমত খেয়ে গেল। সে ভাবতে পারেনি রুহি ব্যাপারটা ধরতে পারবে। আঙ্কেল আমাকে একটু বাইরের দোকানে নিয়ে যাবেন, কিছু বইয়ের দরকার আছে। আচ্ছা। তারপর তারা বইয়ের দোকানে রুহির প্রয়োজনীয় বই কিনলো। পরে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ড্রাইভার আর রুহি মিলে সব বইগুলো রুহির রুমে নিয়ে গেল। ড্রয়িং রুমে রুহির চাচা, জুহি, মুনমুন খান ছিল। হঠাৎ করে মুনমুন বলল, ফ্রেশ হয়ে নিচে খেতে আসো। দরকার নেই, যা পাঠিয়েছেন তাতেই পেট ভরে গেছে। মুনমুন খান একটু সবার সামনে লজ্জিত বোধ করলেন। জুহি হঠাৎ করে বলল, মা তুমি ওর জন্য খাবার পাঠিয়েছো? তোমার মাকে একটু দেখে রেখো, কখন কি করে তা তো বলা যায় না। রুহি, তাদের কথা কার না দিয়ে রুহি নিজের ঘরে চলে গেল। তার মাও আর কিছু বলল না। এখন হয়তো নিজের ভুলটা একটু একটু করে অনুধাবন করতে পারছে, কিন্তু কিছু করার নেই। সবটা সে নিজের হাতেই শেষ করেছে। রুহিও নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে সবটা গোছাতে লাগলো। সব কিছু গুছিয়ে পুরো রুম পরিষ্কার করে বাবার ছবিটা হাতে নিয়ে তার দিকে তাকিয়ে বলল, আমাকে একা রেখে কেন চলে গেল বাবা? আমার যে কেউ নেই, আমাকে কেউ ভালোবাসে না, আমি খুব একা বাবা, আমাকেও তোমার সাথে নিয়ে চলো না। এখানে আমার একটু মন টিকছে না, কেউ আমার সাথে ভালো করে কথা বলে না, আমার সাথে খেলে না। জুহি আমাকে আগে কত ভালোবাসতো, কিন্তু সেও আমাকে চোখে দেখতে কেন বাবা? সবাই আমাকে নিজের এনিমি কেন ভাবে? বাবা ছবি ধরে কাঁদতে কাঁদতে বিছানায় ঘুমিয়ে পড়ল। মুনমুন খান এতক্ষণে দরজার ওপাশ থেকে সবটা শুনেছে। তার চোখেরও পানি থামছে না। সে বুঝতে পারছে তার মেয়েটা কতটা একা, কিন্তু কিচ্ছু করার নেই। সে নিজের সবটা নিজের হাতেই শেষ করেছে। চাইলেও আর কোনো কিছু ফিরে পাওয়া সম্ভব না। ওই দিনটা ওইভাবেই কেটে যায়। রাতে রুহি নিজের পড়া কমপ্লিট করে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে। তাকে আর কেউ ডাকতেও যায় না। গভীর রাতে অনেক ক্ষুধা লাগলে নিচে চলে আসে। কি খাবে না খাবে কিছুই বুঝতে পারছে না। ভাবলো ফ্রিজ খুলে দেখবে কিছু আছে নাকি, কিন্তু আবার মনে মনে ভাবলো এবারের কিছুই আমার নয়, আমি কেন তাদেরটা খেতে যাব, নিজেই কিছু করে খাবো। তারপর আগে থেকে আনা নুডলস প্যাকেট বের করে রান্না করতে, তারপর সেটা সেদ্ধ দিয়ে পেঁয়াজ মরিচ কাটতে থাকে। পেঁয়াজের ঝাঁঝে চোখ দিয়ে পানি পড়তে থাকে। এখন কান্নাটা আর বোঝা যায় না। আবার চুলার কাছে যায়। গ্যাসটা বন্ধ করে পানি ঝাড়তে গিয়ে হাতে ছ্যাঁকা খায়। অপরিপক্ক হাতে কোনো মতে নুডলস রান্না করে, বাটিতে নিয়ে টেবিলে খেতে বসে। হাতে ভালোই ছ্যাঁকা লেগেছে। ফর্সা হাতের কয়েকটা আঙুলে পুরো লাল হয়ে গেছে। খাওয়ার সময় চোখের পানি নুডলসে পড়ে তা বিলীন হয়ে যাচ্ছে। কান্নার দাপটে খাওয়া আর যাচ্ছে না। তারপর কোনো মতে একটু খেয়ে বাকিটা ফ্রিজে রেখে রুমে চলে যায়। এতক্ষণে মুনমুন খান আড়াল থেকে সবটা দেখছেন। চোখের পানি তার কোনো বাদ মারছে না। যে মেয়েকে নিজের হাতে বড় করেছে সেই মেয়ের আছে এমন দশা। এই সব কিছুর জন্য তিনিও সমান দায়ী। কোনোভাবেই তার কান্না থামছে না। তারপর রুমে চলে গেল। পরের দিন সকালে রুহি উঠে নামাজ পড়ে কিচেনে চলে গেল। সে নুডলস রান্না করে রেখেছে, এটা কেউকে দেখাতে চায় না। তাই তাড়াতাড়ি সেটা খেয়ে ফ্রিজ আগের মতো রাখতে চায়। তাড়াতাড়ি খেয়ে রুমে চলে গেল। কিচেনের দিকে আসতে ছিল রুহির মা। সে সবটা দেখে রুহির মনের কথা বুঝতে পেরে নিজেই মনে মনে হাসে। সকাল 9টা, সবাই যে যার মতো টেবিলে খাচ্ছে। রুহি রেডি হয়ে নিচে সে সকলকে খেতে দেখে চলে যেতে শুরু করে। তখন মুনমুন খান বলে, দাঁড়াও, খেয়ে যাও। আমার খিদে নেই। সেটা আমার দেখার বিষয় নয়। খেতে বলেছি, খেয়ে যাবে, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আমি খাবো না তো বললাম। মুনমুন খান রুহির দিকে চোখ গরম করে তাকায়। রুহি তা দেখে মাথা নিচু করে খেতে বসে। খাওয়ার পর চলে যেতে নিল।
আবার তার মা টিফিন বক্স নিয়ে এসে ব্যাগের ভেতরে ঢুকিয়ে দেয়। রুহি সেদিকে তাকিয়ে বলে, এসবের কোনো দরকার নেই, আমার টিফিনের খাওয়ার ফুড থাকে না। বক্সে যদি আমি একটু খাবার দেখেছি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। রুহি আর কিছু বলে না, মাথা নিচু করে চলে। মুনমুন খান মনে মনে খুশি হলেন। রুহি যতই রাগ দেখাক না কেন মনে মনে খুব ভীতু। তার মা সে জানে। পাশ থেকে জুহি সবটা দেখছে আর মনে মনে রাগে ফুঁসছে। রুহি চলে যেতেই চিৎকার দিয়ে বলে, তোমার সব খেয়াল শুধু ওই দিকেই। আমাকে একটু পছন্দ করো না তুমি? ও আমার সব কিছু নিয়ে নিবে, তাই না? তোমার কোনো কিছুই কেউ নেবে না। যদি তুমি সেটা মনে করো তাহলে তোমার ভুল। তুমিও যেমন আমার মেয়ে, রুহিও তেমন আমার মেয়ে, তাই ওকে তোমার শত্রু ভাবা বন্ধ করো, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আর যে তোমাকে ফুসলিয়েছে না, তাকে তো আমি পরে দেখে নেব। আকরাম খানের দিকে চেয়ে বলে। তাকে যে বলা হয়েছে সেটা সে ভালোই বুঝতে পেরেছে, তাই মুনমুন খানকে বলে, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, এর ফল কিন্তু ভালো হবে না তোমার মেয়ের জন্য। যদি আমার জহির যত্নে কোনো হেলাফেলা হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তাহলে তোমার মেয়ের যত্নের জন্য একটা মেড রেখে দাও, সে তোমার মেয়েকে মাথায় করে রাখবে, তাহলে তো আর কোনো সমস্যা নেই। আম্মু, ওর জন্য তুমি আমাকে দূরে সরাতে পারো না? ওর জন্য মানে কি? হ্যাঁ, ও তোমার বড় বোন, বুঝলে? ওকে আপনি বলে ডাকবে। আর তোমাকে তো দূরে সরাইনি, তুমি তোমার বাবার কথায় প্রভাবিত হয়ে দূরে সরছো, এটা তোমার বোঝা উচিত। তারপর আকরাম খানের দিকে তাকিয়ে বলে, আমি যা করছি করতে দাও, আমাকে কোনো কিছুতে বাধা দিতে এসো না, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমাকে আমি এই উঁচু পাহাড় থেকে টেনে হিঁচড়ে নিচে নামাবো, কথাটা মনে রেখো। বলেই রুমে চলে গেল। জুহি আর আকরাম খান তার যাওয়ার দিকে চেয়ে রইল। তিনি বুঝলেন মুনমুন খানকে রাগিয়ে উল্টে তারাই ক্ষতি হবে, তাই এখানে চুপ থাকাই ভালো। কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। আজকে রুহিকে ড্রাইভার স্কুলে দিয়ে গেছে। রুহি চাচ্ছিল না, কিন্তু রুহির মা ড্রাইভারকে বলে দিয়েছে যেন একাও না ছাড়ে, তাকে যেন সাথে করে পৌঁছে দেয়। তাই রুহিরও বাধ্য হয়ে আসতে হলো। গেটের ভিতরে ঢুকতেই সবাই তার দিকে তাকিয়ে আছে। সেদিকে পাত্তা না দিয়ে সে ক্লাসের দিকে হাঁটা শুরু করে। পথে শারিনের সাথে দেখা হয়। দুজনের দিকে তাকিয়ে হেসে দেয়। তারপর শারিন বলে, কেমন আছিস তুই? আর কাল কেমন চলে গেলি কেন? জানিস আমরা স্কুল থেকে বাড়ি ফেরার পথে কত মজা করি। করব কি বল, কালকে আঙ্কেল না আসলে আমিও তোদের সাথে থাকতে পারতাম। আজকে থাকবি? দেখি আজকে আসে নাকি, নয়তো শিওর। ওকে, সব পড়া পড়েছিস তো? শাহিন স্যারের ইংরেজিটা হয়েছে? নয়তো কান ধরে বাহিরে দাঁড়িয়ে থাকতে হবে। আমি 2 দিন ধরে ধরেছিলাম, আর 2 দিনই দাদাভাই দেখেছে। আর বাসায় গিয়ে মাকে বলে দিয়েছি, আর মাও আমাকে মেরেছে। দুজনে একসাথে হেসে দিল। তারপর রুহি বলল, আহারে কি কষ্ট, কিন্তু আমি তো সব কমপ্লিট করেই এসেছি। তুই তো ব্রিলিয়ান্ট। আচ্ছা, ওই গাধা তন্ময়কে দেখেছিস? কই না তো, বেচারা এখনো কালকের ভয়তে আছে। হবে না আবার, এখনই বেল দিয়ে দিবে। চল ক্লাসে যাই। আচ্ছা চল। একের পর এক সব পিরিয়ড শেষ হয়ে গেল। ছুটির ঘন্টা দেওয়ার সাথে সাথে সবাই ক্লাস থেকে বেরিয়ে গেল। গেটের কাছে এসে শারিন আর রুহি তন্ময়ের জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই ড্রাইভার চলে আসলো। তাকে দেখার সাথে সাথে রুহি বলল, আমি আপনার সাথে যাব না আঙ্কেল, আমি আমার বন্ধুদের সাথে। তোমাকে আমার সাথে যেতে হবে মামুনি, ম্যাডাম যেতে বলেছে। আপনি আপনার ম্যাডামকে বলে দিন আমি ওদের সাথেই যাব। জেদ করো না প্লিজ, চলো। আমি যাব না, যাব না, যাব না। ওকে, আমি গিয়ে ম্যাডামকে বলছি। ড্রাইভার চলে যেতেই শারিন আর রুহি দুজনকে জড়িয়ে ধরে। দূর থেকে সিনহান তা দেখে মুচকি হাসে। তারপর তন্ময় তাদের কাছে আসে। সিনহান যেহেতু বোনকে নিয়ে বাড়ি যায়, তাই সেও তাদের সাথে ছিল। সারা রাস্তায় শারিন আর তন্ময় কথা বলতে থাকে। ওরা দুজন সামনে আর রুহি আর সিনহান পেছনে। সিনহান মাঝে মাঝে আর চোখে রুহিকে দেখতে থাকে। রুহি ওদের আবল তাবল কথা শুনে হাসতে থাকে। ঠোঁটের কোণা থেকে যেন হাসি সরছে না, আর সিনহানের চোখও যেন তার উপর থেকে সরছে না। অনিচ্ছা সত্ত্বেও চোখগুলো বারবার রুহির ওপরে গিয়েই পড়ছে। তারপর সবাই কথা বলতে বলতে বাসায় চলে গেল। রুহি তো মনে ভয় আছে যদি তার মা কিছু বলে, তাই লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢুকতে শুরু করলো। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই মুনমুন খানের ডাক, দাঁড়াও।
ওই আসলে বন্ধুদের সাথে আসতে চেয়েছিলাম, তাই আঙ্কেলকে পাঠিয়ে দিয়েছি। আমার কথা অমান্য করার সাহস কোথায় পেলে তুমি? আই এম সরি। যাও এখন ফ্রেশ হয়ে খেতে এসো। টিফিনের খাবার খেয়েছি, তাই আর খিদে নেই। বলেই মায়ের দিকে তাকালো, দেখলো মুনমুন খান রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। আসছি আমি। তারপর চলে গেল। মুনমুন খান মনে মনে হাসলো, একটু টাইট না দিলে একেবারে মাথায় উঠে যাবে। রুহি রুমে গিয়ে তাড়াতাড়ি করে গোসল করে রেডি হয়ে দৌড়ি নিচে আসলো, দেখলো তার মা খাবার নিয়ে টেবিলে বসে আছে। চোখ দিয়ে ইশারা করলো সবটা ফিনিশ করতে। রুহির এত খাওয়ার জন্য পেটে মোটেও জায়গা নেই, কিন্তু মায়ের ভয়ে খেতে হলো। অর্ধেকে কাঁদো কাঁদো গলায় বলল, আর খেতে পারছি না। মুনমুন খান চোখ দিয়ে ইশারা করলো যাওয়ার জন্য। রুহিও এই সুযোগে দৌড়ে পালালো। মুনমুন খান আর রুহির জন্য টিউটর ঠিক করেছে একজন, সে আসবে, তাই রুহিকে ড্রয়িং রুমে গিয়ে রেডি হয়ে বসতে বলল। রুহি সেটা শুনে বলল, আমি তো আমার পড়া পড়ি, তাহলে আবার টিউটর কেন? ক্লাসে ফার্স্ট না হতে পারলে তোমার নিজের পড়া আমি ছুটিয়ে দেব। তুমি খুব খারাপ, আমি বাবার কাছে বলে দিব। মুনমুন খান এবার একটু নরম হলো, কোনোভাবে বলল, তোমাকে সবার থেকে সব সময় এগিয়ে থাকতে হবে, এটা তোমার বাবা চাইতো। তুমি কি তার এই ইচ্ছে পূরণ করবে না? ওকে, আমি রাজি। মুনমুন খান একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল। রুহি তারপর চলে গেল বাড়ির পেছনে। বাড়ির পেছনে ছোট এক ঘরে শিকল দিয়ে বাঁধা এক লোক। রুহি ঘরের জানলার পাশে গিয়ে ডাক দিল, চাচু, চাচু কোথায় তুমি? দেখো আমি এসেছি। লোকটা কোনো ভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে জানলার কাছে এলো, বলল, ছোট মা, তুমি আবার এখানে কেন এসেছো? ও জানলে তোমাকে অনেক মারবে, তোমাকে এমন শিকল দিয়ে বেঁধে রাখবে। তুমি চলে যাও, ওরা খুব খারাপ। আমাকে কেউ কিছু বলবে না, তুমি তো সারাদিন কিছু খাওনি। এই নাও, তোমার জন্য স্কুল থেকে রুটি আর কলা নিয়ে এসেছি। লোকটা আরো উত্তেজিত হয়ে বলল, তুমি যাও, এসব কেন এনেছো? ওরা জানলে তোমাকে মারবে, শিকল পরিয়ে রাখবে, তোমাকে আর বাঁচতে দিবে না। ওরা খুব খারাপ। চাচু, তুমি না খেলে আমি কিন্তু কান্না করব। না না, তুমি কান্না করবে না, তোমার চোখের পানি মানায় না। দাও দাও, আমি খাচ্ছি, আর কখনো আসবে না। তারপর কাপা হাতে রুহি থেকে রুটি কলা নিল। রিও তাকে সবগুলোর খোসা ছাড়িয়ে দিল। তারপর তার খাওয়া হলে তাকে পানি খাওয়ালো। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চাচু, আমি বড় হয়ে তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব, তারপর তোমাকে আর এখানে থাকতে হবে না। না না ছোট মা, তুমি আমাকে বের করতে চাইলে তোমাকে ওরা শিকল দিয়ে রাখবে। ওই আকরাম খুব খারাপ, তোমাকে বড় বড় লাঠি দিয়ে মারবে। আমাকে কেউ কিছু করতে পারবে না চাচু, আমি বাবার সাহসী মেয়ে। আমাকে কিছু করতে আসলে আমি তাকে ঢিসুম ঢিসুম উড়িয়ে দিব। আচ্ছা শোনো, আমার না টিচার আসবে, তোমার সাথে আমি পরে দেখা করব। এখন যাই, আমাকে পড়ালেখা করে অনেক বড় হতে হবে, তারপর তোমাকে এখান থেকে নিয়ে যাব। তারপর লোকটাকে কিছু বলতে না দিয়ে দিল একদম। আর লোকটা তার যাওয়ার দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলো। তার মাথায় একটাই কথা, তার ছোট মা এখানে আসলে ওরা তাকেও মারবে। বাড়িতে ঢুকতেই রুহি ও তার মায়ের সামনে পড়ল। মুনমুন খান তাকে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে? বড় চাচুর কাছে। কেন, তুমি জানো না সে মানসিক ভারসাম্যহীন? না চাচু, ঠিক আছে, তোমরা তাকে পাগল বানিয়ে রেখেছো। আর যেন তোমাকে ওখানে যেতে না দেখি। চিৎকার করে রুহি কেঁদে দিল, বলল, তোমার কথা আমি বাবার কাছে বলে দিব। মুনমুন খান বুঝলো ওকে ঝাড়ি দিলে কাজ হবে না, তাই কাছে এনে বলল, শোনা চাচ্চু অসুস্থ, সে সুস্থ হলে তারপর তার কাছে যেও। রুহি কান্না করতে করতে মাথা নাড়িয়ে চলে গেল। উপর থেকে জুহি সবটাই দেখলো। রুহির প্রতি তার মায়ের এত আহ্লাদ তার একদম পছন্দ হচ্ছে না, কিন্তু মায়ের জন্য বলতে পারছে না। মনে মনেই রুহির প্রতি ক্ষোভ পুষে রাখলো। সময় সুযোগ বুঝে রুহিকে বুঝিয়ে দেবে তার জিনিস কেন হাত দিয়েছে। এইভাবেই কিছুদিন চলতে থাকে। সারিন, রুহি আর তন্ময়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব এখন। সিরহানের মনেও রুহির জন্য আলাদা অনুভূতি তৈরি হয়েছে। সিরহানের টেস্ট পরীক্ষা শেষ হলো, এখন শুধু রেজাল্টের অপেক্ষা। আর রুহিদেরও ফাইনাল পরীক্ষা শুরু হবে। এত কয় মাসের রুহি আর তার মায়ের সম্পর্ক একটুও ঠিক হয়নি, আগের মতোই আছে, দূরে দূরে। মূলত রুহি আর আগাতে চায়নি। তার মাও আর তার যতটুকু পারে খেয়াল রেখেছে, শুধু বারে বারে একটা কথাই বলেছে, জীবন একটাই, চলতে হবে, কেউ তোমার জন্য বসে থাকবে না। যে দিন যায় তা চিরদিনের জন্য চলে যায়, শত চেষ্টা করেও তাকে ফিরে পাওয়া যায় না। মনে রেখো, পৃথিবীতে সবারই কেউ না কেউ আছে
কিন্তু তোমার কেউ নেই। সুযোগ পেলে এই দুনিয়া, এই সমাজ তোমাকে ছিঁড়ে খাবে। তাই কারো সামনে নরম হয়ে থাকবে না। সবাইকে তার যোগ্য জবাব না দেওয়া অবধি থামবে না। তোমাকে সবার কাছে এগিয়ে থাকতে হবে। সবাই যেন তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়। এই কথা শুনতে শুনতে রুহির মুখস্থ হয়ে গেছে, কিন্তু এর আগ মাথা কিছুই বুঝতে পারে না। তার মাকে জিজ্ঞেস করলে বলে এখন বুঝবে না, কিন্তু একদিন সময় আসবে যখন এই প্রতিটা কথার অর্থ তুমি অনুধাবন করতে পারবে। এতটা শক্ত হবে যেন লোকে তোমায় দৃঢ়তা দেখে তোমার দুর্বলতা খুঁজে না পায়। এবারেও মাথায় কিছু আসলো না, কিন্তু কিছু না বলে স্কুলে চলে গেল। জুহি পাশ থেকে সব শুনল, কিন্তু কিচ্ছু বুঝলো না। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।